নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে আপনারা শুনবেন কিয়া পাতার নৌকো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের 7ম পর্ব। কয়েকদিনের ভিতরেই দেখা গেল সেটেলমেন্ট অফিসের পিছন দিকে যে বিশাল ফাঁকা মাঠখানা পড়েছিল তার কাঁটা দিয়ে সেটা ঘিরে ফেলা হয়েছে এবং তার মধ্যে মিলিটারির জন্য সারি সারি অসংখ্য তাঁবু উঠেছে। শুধু তাই নয়, বরফকল এবং মাছের আড়তগুলোর ওধারে একেবারে নদীর ধার ঘেঁষে মাইলের পর মাইল নিচু জমি পড়েছিল। বর্ষায় জায়গাটা জলে ডুবে যায়, অন্য সময় কাদায় থকথক করে। তার ওপর জলসেঁচি আর বিশল্যকরণের বন উদ্দাম হয়ে বাড়তে থাকে। কাদা খোঁচা আর পাতিবকের দল নরম মাটিতে হাঁটু ডুবিয়ে জলসেঁচির বনে সারা দিন কি যেন খুঁজে বেড়ায়। মিলিটারির নজর পড়ল জায়গাটার ওপর। কোত্থেকে ঠিকাদাররা চলে এলো। চারধারের গ্রামগঞ্জ থেকে, নদীর ধুধু চর থেকে মোটা মজুরির লোভ দেখিয়ে 2 থেকে 3 হাজার লোক জুটিয়ে ফেলল তারা। কানের কাছে কাঁচা পয়সার ছনছনানি চলতে থাকলে কতক্ষণ কে আর ঘরে বসে থাকতে পারে। মজুরদের প্রায় সকলেই ভূমিহীন কৃষাণ। অন্যের জমিতে ধান কেটে হাল দিয়ে এবং আরও হাজারটা উঞ্চবৃত্তিতে তাদের দিন কাটত। বছরের বেশিরভাগ সময়ই তাদের জীবনে দুর্ভিক্ষ লেগেই আছে। ঠিকাদাররা প্রথমে তাদের মাটি ভরাটের কাজে লাগালো। নিচু জমিটাকে রাস্তা সমান উঁচু করতে হবে। সারাদিন কাজ তো চলেই, রাত্রিরেও নিঃশ্বাস ফেলবার সময় নেই। আলো জ্বালিয়ে মাটি ফেলা হচ্ছে তো হচ্ছেই। স্কুলে যাবার পথে সময় হয় না, তবে টিফিন কি ছুটির পর শ্যামলকে সঙ্গে নিয়ে বিনু ওখানে চলে যায়। 2-3 মাইল জায়গা জুড়ে হাজার কয়েক লোক ঝোড়া বোঝাই করে এনে মাটি ফেলছে। মজুরদের ব্যস্ততা, ঠিকাদারের লোকেদের ধমক, খিস্তি, খেউর, চিৎকার, হই হই, সব মিলিয়ে বিরাট ব্যাপার। বিনু বলে, ওখানে কি হবে বলতে পারো? শ্যামল বলে, কি জানি। ঠিকাদারের লোকেরা যারা মজুর খাটায় জিজ্ঞেস করলে বলে, দেখো না কি হয়, বলেই ব্যস্তভাবে চলে যায়। একদিন দাঁড়িয়ে থাকতে থাকতে সেই লোকগুলোকে দেখতে পেল বিনু। তাহের, বশির, বুড়ো খলিল, ওরা সবাই চরের মুসলমান। প্রতি বছর ধান কাটার সময় চুক্তিতে কাজ করতে আসে। এবারও অঘ্রাণ মাসে এসে তারা বিনুদের ধান কেটে গেছে। বছরে মাস 2 মতন বছিররা রাজদিয়া এসে থাকে। আসে অঘ্রাণের মাঝামাঝি, মাঘ মাস পড়তে না পড়তেই চলে যায়। কোনো কোনো বার অবশ্য দেরিও হয়, যেতে যেতে মাঘের শেষ কিংবা ফাল্গুনের শুরু। ধান কাটার মরশুম বাদ দিলে বছরের অন্য সময় বছিরদের রাজদিয়ায় দেখা যায় না। এবারটা কিন্তু ব্যতিক্রম। এই তো সেদিন ধান কেটে গেল ওরা। এর মধ্যেই আবার মাটি ভরাটের কাজেই ফিরে এসেছে। বিনুকে এগিয়ে গিয়ে কথা বলতে হলো না। মাটি ফেলতে ফেলতে বছিরাই তাকে দেখে ফেলল। দেখা মাত্র বছির আর তাহের লম্বা লম্বা পা ফেলে কাছে এলো। খুশি গলায় বলল, বাবু গোপোলা না? হ্যাঁ। স্কুল থনে আইলেন বুঝি? হ্যাঁ, একটু আগে ছুটি হলো। হেমকর্তায় ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। জামাই কর্তায়? হ্যাঁ। বাড়ির আর সকলে? সবাই ভালো। তোমরা? খোদা যেমন রাখছে। এখানে কতদিন কাজ করছো? এই 10 দিন হলো। বাহারের কাম ছোট বাবু। কীরকম? রোজ নয়া শিকা কইরা মজুরি। তা হইলে হিসাব কইরা দেখেন 10 দিনে কত টাকা পাইছি। বাপের জন্মে এত টাকার মুখ আর দেখি নাই। না কি কও তাহের ভাই? দেখা গেল তাহেরের এ ব্যাপারে দ্বিমত নেই। জোরে জোরে মাথা নেড়ে সে বলল, ও সত্য কথা। বছির বলতে লাগলো, হ্যাঁ, ইনামগঞ্জ, নিশিন্দাসর, চৌরবেউলা, গিরিগুঞ্জ, কেতুগুঞ্জ, ডাকাইতাপাড়া, যেইখানে যত কিষান আছে সকলে মাটি কাটার কামে আইছে। আর আইব নাই বা কেন? এত মজুরি, এত টাকা পাইব কই? শুনতে আসি। কি
সুজনগঞ্জেও নিহি মাটি কাটার কাম শুরু হইব। কে বললে? পরস্পরের কানে আইল। ওখানে ওখানে কেন মাটি কাটা? সৈন্যগো প্রয়োজন। ওখানেও সৈন্য যাবে? এই তো শুনতে আসি। বিনু চুপ করে গেল। বছির উৎসাহের গলায় বলল, এই রকম কাম যদি মিলে কিষানরা চাষবাস করব না, জমিন ফেলাইয়া সকলে জুজের কামে দৌড়াইব। তাহের বলল, ভাগ্যে জুজু বাদ ছিল, 2 হান পহা লাড়াচাড়া করতে পারি, পোলা মাইরে 2 বেলা পেট ভরা ভাত দিতে পারি। হায় রে আল্লাহ, জন্মইস তো কি দিনই না গেছে। মানসি কয় জুজু নেহি মন্দা, আমরা কই জুজু ভালো। জুজু ফালানে বউ পোলার মুহে হাসি ফুটছে। আরও কিছুক্ষণ হয়তো গল্প টল্প করতো বছিররা, কিন্তু তার হলো না। ঠিকাদারের একটা লোক শকুনের চোখ নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে প্রায় তাড়া করে এলো। দাঁত মুখ খিঁচিয়ে লোকটা অশ্লীল খিস্তি দিল প্রথমে, তারপর বলল, সুমন্দির পুত, গপ মারনের জায়গা পাও না? 2 জোড়া মাটি ফেলাইয়া 9 শিকা পাহা গয়না লাইতে বড় সুখ না? আইসালা তো মজুরি যদি না কাটে তো আমার নাম ফিরাইয়া রাখিস। বছির আর তাহেরের মুখ ম্লান হয়ে গেল। বিষণ্ণ সুরে তারা বলল, যাই ছোটবাবু, অহন আর খারণের সময় নাই। একদিন এসো আমাদের বাড়ি। জামু জামু। দেখতে দেখতে নদী পাড়ের নিচু জমি উঁচু হলো। তারপর সারি সারি ব্যারাক উঠল মিলিটারিদের জন্য। শুধু কি তাই, রাজদিয়ায় আগে বিজলি আলো ছিল না। এই মিলিটারির কল্যাণে, যুদ্ধের কল্যাণে রাতারাতি তা এসে গেল। অবশ্য বিজলি আলোটা সাধারণ মানুষের জন্য নয়, শুধু মিলিটারির জন্য। রাজদিয়ার একমাত্র বড় রাস্তাকে দ্বিগুণ চওড়া করে পিচ ঢেলে চেহারা একেবারে বদলে দেওয়া হলো। নতুন নতুন আরও অনেকগুলো কংক্রিটের রাস্তাও তৈরি হলো। সবচাইতে মজার ব্যাপারটা যেটা হলো তা এই রকম, এখানকার যত তাল গাছ তাদের মাথা কেটে আলকাতরা দিয়ে কালো রং করে দেওয়া হলো। সেগুলোকেও এখন অ্যান্টি এয়ারক্রাফট কামানের মতন দেখায়। অনেকগুলো নকল কামানকে নদীর ধারে ধারে আবার হেলিয়েও রাখা হয়েছে। এখন সারা দিন সারা রাত রাজদিয়া জুড়ে কাজ চলছে। অগুন্তি ঠিকাদার, হাজার হাজার মজুর শুধু খেটেই যাচ্ছে। রোড রোলার এবং নানা রকম যন্ত্রের শব্দে জায়গাটা আজকাল সরগরম। রাজদিয়ার গায়ে যেন ময়দানবের ছোঁয়া লেগেছে। এতকাল জায়গাটা যেন ঘুমিয়েছিল, শতাব্দীর অতল নিদ্রা থেকে সে আচমকা জেগে উঠেছে। কদিন আগেও এখানকার জীবন ছিল স্তিমিত, বেগবর্ণহীন, নিস্তরঙ্গ। তীরে স্রোতের মতন যুগ যুগান্তরের ওপর দিয়ে নিঃশব্দে চুপিসারে অতি সঙ্গোপনে সেটা বয়ে যেত। রাজদিয়ায় সেই শান্ত অচঞ্চল জীবনযাত্রায় হঠাৎ যেন জলোচ্ছ্বাসের বেগ এসেছে। আগে সারাদিনে গোয়ালন্দের একখানা স্টিমার আসত। আজকাল যাত্রীবাহী স্টিমার তো আছেই, তাছাড়া সপ্তাহে একবার করে মিলিটারিদের সেই স্টিমারটা সৈন্য সামন্ত, লরি, ট্রাক, জিপ এবং অসংখ্য সরঞ্জাম নিয়ে আসছে। মিলিটারিদের স্টিমারটা এলে জেটিঘাট থেকে নতুন ব্যারাকগুলো পর্যন্ত রাস্তাটা দিয়ে লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাছাকাছি কাউকে এগোতে পর্যন্ত দেওয়া হয় না। সাধারণ পুলিশ টুলিশ না, কয়েকশো মিলিটারি পুলিশ জায়গাটাকে ঘিরে ফেলে। তারপর কি সব জিনিসপত্র ঢাকাঢুকি দিয়ে সবার অলক্ষ্যে ব্যারাকের দিকে নিয়ে যাওয়া হয়। আড়ালে রাজদিয়ার বাসিন্দারা ফিসফিস করে, শালারা কি আনছে কও দেহি। কেমনে কই? আমার মনে হয় কামান আর গোলাগুলি। হইতে পারে, ঢাইকা ঢুইকা আনে কেন? কি জানি, যুদ্ধে বুঝি গোপন রাখা নিয়ম। বিনু লক্ষ্য করেছে প্রথম দিন স্টিমারটা এসেছিল দুপুরবেলায়। আজকাল বেশিরভাগ আসে রাতের দিকে। রাত্রিবেলা কখন আসে টের পাওয়া যায় না। সমস্ত রাত ওখানে থেকে কি করে কে বলবে। তবে সকাল হলেই রাজদিয়াবাসীরা দেখতে পায় স্টিমার জেটি ঘাট ছেড়ে চলে যাচ্ছে। আগে ফিটন আর কদাচিৎ 2-1খানা সাইকেল ছাড়া এখানে অন্য কোনো রকম গাড়ি টাড়ি ছিল না। ইদানিং দিন রাত রাজদিয়ার হৃৎপিণ্ড কাঁপিয়ে মিলিটারি ট্রাক, জিপ ছুটতে থাকে। শোনা যাচ্ছে এখানে নাকি একটা এরোড্রোমও তৈরি হবে। মিলিটারি ব্যারাক, রাস্তাঘাট, বিজলি আলো, এত কিছু হয়েছে রাজদিয়াতে, তবু যেন কাজের শেষ নেই। ব্যারাকের উল্টো দিকের ফাঁকা জায়গাগুলোতে
কেঁচা বাঁশের চালা তুলে ঠিকাদার আর মজুরদের থাকবার ব্যবস্থাও হয়েছে। আগে রাজদিয়াতে চায়ের দোকান একটাও ছিল না। চায়ের দোকান তো দূরের কথা, চা খাওয়ার রেওয়াজই ছিল না। রাজদিয়ার মোট 7টি বাড়িতে চা ঢুকত। আজকাল মজুরদের অস্থায়ী আস্তানাগুলোর পাশে কম করে 20টা চায়ের দোকান বসেছে। এক ছুটির দিনের সকালে পুবের ঘরের দাওয়ায় বসে হেমনাথরা আসর জমিয়েছেন। স্কুল কলেজ বন্ধ, রান্নাবান্নার তাড়া ছিল না। সকাল থেকে দিনটার গায়ে যেন আলস্য মাখানো। স্নেহলতারা পর্যন্ত রান্নাঘর ছেড়ে গল্প করতে বসেছেন। কথা হচ্ছিল এই রাজদিয়া নিয়েই। খুব চিন্তিত মুখে হেমনাথ বললেন, কি জায়গা ছিল আর এখন কি দাঁড়িয়েছে? আমরা এসেও যা দেখেছি তা তো আর নেই, রাতারাতি সব বদলে গেল। তা বদলাক, রাস্তাঘাট হয়েছে, ইলেকট্রিক আলো এসেছে। এখন অবশ্য মিলিটারির জন্য 2 দিন পরে তো আমাদের ঘরেও আসবে। কিন্তু কি? একটা বড় সাংঘাতিক খবর শুনলাম অবনীমোহন। কি খবর মামাবাবু? মিলিটারিরা মদ টদ খেয়ে ওই রামকেশবদের পাড়ায় নাকি খুব হামলা করেছে। সেদিন নাকি অতুল নাহাদের বাড়িতে ঢুকে পড়েছিল। ও, আমিও শুনেছি এটা। সন্ধেবেলা মেয়েদের নিয়ে রাস্তায় বেরোনো এখন আর নিরাপদ নয়। পরশুদিন রাত্রিরে 2টো মাতাল টমি রুদ্রবাড়ির আরতিকে তাড়া করেছিল। ভাগ্য ভালো সেই সময় মিলিটারি পুলিশের একটা জিপ এসে পড়ে, তাতে মেয়েটি বেঁচে যায়। বেশ শান্তিতে ছিলাম আমরা, কি যে একটা উৎপাত শুরু হলো। সুরমা এতক্ষণ চুপচাপ বসেছিল। শিউরে উঠে বললেন, কি বলছো গো? সুধা সুনীতির কলেজ তো ওদিকেই। আমি আর ওদের কলেজে পাঠাবো না। কোন দিন কি বিপদ হয়ে যাবে। হেমনাথ কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় বাইরের উঠোন থেকে একটা গলা ভেসে এলো। হেমকর্তা, কে রে? আমি নিত্য দাস। ও, আয় আয়। একটু পর নিত্যদাস পুবের ঘরের দাওয়া এসে উঠল। সুজনগঞ্জের হাটে আগেই তাকে দেখেছে বিনু। গলায় 3 কণ্ঠী তুলসীর মালা, মুখে বসন্তর কালো কালো দাগ, পরনে খাটো ধুতি আর ফতুয়া। দেখতে দেখতে এই চেহারা মুখস্থ হয়ে গেছে বিনুর। নিত্যদাস দাওয়ার একধারে মাটির ওপরেই বসে পড়ল। হেমনাথ বললেন, তোদের খবর টবর কি রে? আপনি গো আশীর্বাদে ভালোই আছি। তা বাড়ির সবাই কেমন? ভালো। তারপর বল, এত সকালে কি মনে করে? এখন কামে আইতে হইল। ভাবলাম রাজ দিয়াই যখন আইলাম, হেমকর্তার বউঠাইনের চরণ দর্শন কইরা যাই। তুই তো কাজের মানুষ, শুধু শুধু যে আসিস নি তা আমি বুঝতেই পেরেছি। তা কাজটা কি? এইচডিও সাহেবের বাংলোয় একবার যাইতে হইব। কেন রে? প্রাচীন চিনি আর কাপড় কন্ট্রোল হইয়া যাইতে আছে। কন্ট্রোল? আস্তে আস্তে মাথা নাড়ল নিত্যদাস। 3টা জিনিস বাইরে আর মিলব না। গভর্নমেন্ট লাইসেন্স দিয়া কন্ট্রোল দোকান খুলব। গভর্নমেন্ট মাথা পিছু একটা হিসাব ঠিক কইরা দেব। তার বেশি চিনি ঠিনি আর পাওয়া যাইব না। এসডিও সাহেবের তেল দিয়া দেহি একখান লাইসেন্স পাই কি না। তা কন্ট্রোল যে হবে এই খবর তুই কোথায় পেলি রে? কয়দিন আগে ঢাকায় গেছিলাম, সেইখানেই শুই না আইছি। তা কবে নাগাদ কন্ট্রোল হবে কিছু জানিস? দিন তারিখ তো জানি না, তবে শিগগিরই হইব। হেমনাথ এবার আর কিছু বললেন না। তার কপালে দুশ্চিন্তার রেখাগুলি গভীরভাবে ফুটে উঠতে লাগল। নিত্যদাস কিছুক্ষণ চুপ করে থেকে চাপা গলায় বলল, এইচডিও সাহেবের কাছে যা তো যাইতে আসি। শুনছি তেনার বড় খাই। কিসের খাই? ঘুষের। পরস্পর শুনলাম বিনা ঘুষে লাইসেন্স বাইর করা যাইব না। হে লজ্ঞা কি 500 টাকা আনছি, 500তে হইব না হেমকর্তা? আমি কি করে বলি বলতো? আমি তো আর এসডিও সাহেবের অন্তর্যামী না। আপনি কত কি দেখছেন, শুনছেন, কত কি জানেন, একটা আন্দাজ যদি দিতেন।
কি এমন লাভের কারবার যাতে 500 টাকা ঘুষ দিতে চাইছিস তুই? লাভ আছে হেমকর্তা, লাভ আছে। যদি না হইব এই সকালবেলায় সুজনগঞ্জ থরে দৌড়াইয়া আসুম কেন? এসডিও বাংলোয় গিয়া দেখুম আমার আগে আরও কয়জন বৈশা আছে। আমাকে এই দিহে অহনো কন্ট্রোল হয় নাই তো, কিন্তু এই নামগঞ্জে রসুলপুরে হইয়া গেছে না, কন্ট্রোলের দোকান দিয়া এক একজন লাল হইয়া গেল। লাল কি করে হবে বুঝতে পারছি না। তার পথ আছে না হেমকর্তা? আপনি তো আর ব্যবসায়ী না হইলে বুঝতে পারতেন। হেমনাথ বিমূঢ়ের মতন তাকিয়ে থাকেন। নিত্যদাস আবার বলল, সুধা কাপড় চিনি ক্রাসিনের লাইসেন্স নিতে আসি নাই হেমকর্তা, আরও একখান কামে আইসি। কি? ওই যেইখানে মিলিটারি গো থাকনের বাড়ি ঘর উঠছে তার উল্টা দিকে মদের দোকান খোলনের লাইসেন্স দিব গভর্নমেন্ট। কি? রাজদিয়াতে মদের দোকান খোলা হবে? হ। তুই তার লাইসেন্স নিবি কেন? এই রকমই ইচ্ছা আছে। না, কিছুতেই না। হেমনাথ এমনিতে ধীর স্থির অচঞ্চল মানুষ, কোনো ব্যাপারে তাকে অসহিষ্ণু বা বিচলিত হতে দেখা যায় না। হঠাৎ তাকে এরকম চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক, কিছুটা বা চিন্তিত। নিত্যদাস ভয় পেয়ে গিয়েছিল, কাঁপা গলায় বলল, আজ্ঞা, তুই না ধর্মকর্ম করিস? হ্যাঁ, নারায়ণ সেবা না করে জল খাস না, তোর এত অধঃপতন হয়েছে? মদের দোকান খুলে এখানকার মানুষের সর্বনাশ করতে চাইছিস তুই? কিন্তু কি? এ এত ব্যবসা ধর্মের লগে আর সম্পর্ক কি? সম্পর্ক নেই বলছিস? হেমকর্তা, থাকলেও আমি বুঝতে পারতেছি না। আর হ্যাঁ সারা, আবার কি? আমি যদি মদের দোকানের লাইসেন্স না লই আর কেউ নিয়ে নিবে। যে খুশি নিক, কিন্তু তুই নিতে পারবি না, এই আমি বলে দিলাম। নিত্যদাস উত্তর দিল না। শীতল চোখে হেমনাথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ নামাল। একটু পর সে চলে গেল। নিত্যদাস যা বলেছিল তাই। দেখতে দেখতে খোলা বাজার থেকে চিনি, কাপড় এবং কেরোসিন উধাও হয়ে গেল। সুজনগঞ্জের দোকানদারদের কাছে ধর্ণা দিলে জোরে জোরে দুহাত নেড়ে তারা বলে শুধু নাই নাই। চিনি না হলে তবু চলে, কিন্তু কেরোসিন আর কাপড় ছাড়া সংসার অচল। রাজদিয়া, কেতুগঞ্জ, ইসলামপুর, ডাকাইতাপাড়া, সারা তল্লাটের লোক কাপড় কেরোসিনের জন্য দিক বিদিকে ছুটোছুটি করতে লাগলো। এই ডামাডোলের ভেতর একদিন দেখা গেল রাজদিয়াতে কাপড়, কেরোসিন, চিনির জন্য 3টে কন্ট্রোলের দোকান বসেছে। একটা কেতুগঞ্জের রায়বালি শিকদারের, একটা ইসলামপুরের অখিল সাহার, আর তৃতীয়টি নিত্যদাসের। একজন যাতে বারবার কেরোসিন না নিতে পারে সেজন্য পরিবার পিছু রেশন কার্ডও হলো। রেশন কার্ড দেখালে তবেই ওই দুর্লভ বস্তুগুলো পাওয়া যায়। আরও কিছুদিন পর রাজদিয়াবাসী দেখল মিলিটারি ব্যারাকের উল্টো দিকে একটা মদের দোকান খোলা হয়েছে। দোকানটার মালিক আর কেউ নয়, স্বয়ং নিত্যদাস। নিত্যদাস মদের দোকান খুলেছে এই খবরটা এলো দুপুরবেলা। শুনে তক্ষুনি হেমনাথ ছুটলেন। স্নেহলতা বারণ করলেন, এখন বেরোতে হবে না। বেরোবো না? কি বলো তুমি? তা বেরিয়ে কি হবে? তার চাইতে 2 দণ্ড বিশ্রাম করো। তোমার কি মাথা টাথা খারাপ হলো স্নেহ? মদের দোকান দিয়ে হারামজাদা সারা রাজদিয়াকে জাহান্নামে পাঠাবে, আর আমি ঘরে বসে বসে বিশ্রাম করব? তা ওখানে গিয়ে তুমি কি করবে? হ্যাঁ, যাতে এখানকার সর্বনাশ না করতে পারে গোড়াতেই তার ব্যবস্থা করব। কিন্তু কি? এটা তোর ব্যবসা। যে ব্যবসা মানুষের ক্ষতি করে তা চালাতে দেওয়া উচিত নয়। এ ব্যাপারে আমার একটা কর্তব্য আছে। হেমনাথকে আটকানো গেল না। দুপুরে সূর্য মাথায় নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পর হেমনাথ ফিরে এলেন। এখন তার দিকে তাকানো যাচ্ছে না। সমস্ত রক্ত বুঝি মুখে গিয়ে জমা হয়েছে, চোখ দুটো যেন ফেটেই যাবে। উদ্বিগ্ন মুখে স্নেহলতা শুধলেন, কি হয়েছে? হেমনাথ উত্তর দিলেন না। কি হয়েছে বলছো না কেন?
নিত্য আমাকে অপমান করল স্নেহ। অপমান করল? হ্যাঁ, আমি নিত্যকে বললাম দোকান বন্ধ করে দে, কিছুতেই শুনল না সে। বিনু, ঝিনুক, অবনীমোহন, সুরমা, হেমনাথকে ফিরতে দেখে সবাই ছুটে এসেছিল। কেউ কিছু বলল না। স্নেহলতাও এবার চুপ করে থাকলেন। হেমনাথ আবার বললেন, সারা জীবন মানুষের ভালো ছাড়া খারাপ আমি চিন্তা করিনি। যাকে যা বলতাম সে তাই শুনত, সেই মতন চলত। কিন্তু এই শেষ বয়সে এসে নিত্য দাস আমার কথাটা রাখল না, আমাকে অমান্য করল। আমি তো তখনই তোমাকে বললাম যে তুমি যেও না। হেমনাথ উত্তর না দিয়ে ঘরের ভিতর চলে গেলেন। তারপর দু হাঁটুর ওপর মুখ রেখে আচ্ছন্নের মতন বসে থাকলেন। বিনু দাঁড়িয়েছিল। আস্তে আস্তে একসময় এগিয়ে গিয়ে উঁকি দিল। কিছুক্ষণের মধ্যে হেমনাথ যেন একেবারে ভেঙে চুরে গেছেন। তাকে ক্লান্ত, পরাভূত, মলিন দেখাচ্ছে। দাদুর অবস্থা খানিকটা অনুমান করতে পারছিল বিনু। রাজদিয়াকে ঘিরে ২০-২৫ মাইলের মধ্যে যত গ্রামগঞ্জ, জনপদ, সব কিছুর ওপর ঈশ্বরের মতন ব্যপ্ত হয়ে আছেন হেমনাথ। তিনি আঙুল তুলে সামান্য একটু ইঙ্গিত করলে চারদিক থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। যে মানুষ এতকাল শুধু সম্মানই কুড়িয়েছেন, যার প্রতিষ্ঠা ছিল সম্রাটের মতন, জলবাংলার এই জায়গাটুকু জুড়ে সহস্র হৃদয়ে যার সিংহাসন পাতা, জীবনের শেষ প্রান্তে পৌঁছে সেই হেমনাথ আজ প্রচণ্ড আঘাত পেয়েছেন। নিত্যদাস যে অবাধ্য হবে হেমনাথের পক্ষে তা ছিল অকল্পনীয়। এই একটি আঘাত তাকে একেবারেই চুরমার করে দিয়েছে। অবনীমোহনরা এখনও বাইরে দাঁড়িয়ে আছেন। স্নেহলতা হঠাৎ ফিসফিস করে বললেন, কি লক্ষ্মী ছাড়া যুদ্ধ যে বাঁধল, মানুষকে একেবারে বদলে দিচ্ছে। এই নিত্যদাস আগে এই বাড়িতে পড়ে থাকত, একটা পয়সা ছিল না তার। তোমার মামা বাবু টাকা দিয়ে ওই ব্যবসায় বসিয়ে দিলে, সেই থেকে তার উন্নতি। এখন তার আড়তে সবসময় ২-৩ হাজার মন ধান মজুদ থাকে। যখন তখন ১০-২০ হাজার টাকা বার করে দিতে বলো, এক্ষুনি বার করে দেবে। যার জন্য এত, তার কথাটাই রাখল না নিত্যদাস। অবনীমোহন কিছু বললেন না, বিষণ্ণ মুখে শুধু তাকিয়ে থাকলেন। দিন কয়েক পর সন্ধ্যের সময় যথারীতি খবর কাগজে পড়ার আসর বসেছে। ইচুমণ্ডল, হাচাইপালরা অন্ধকার নামতে না নামতে এসে হাজিরা দিয়েছে। অবনীমোহন পড়ছিলেন, রেঙ্গুনের পতন। মাত্র কয়েকদিন আগে সিঙ্গাপুর অধিকার করিবার পর জাপ বাহিনী আজ রেঙ্গুন দখল করিয়াছে। মিত্র সৈন্যেরা সাফল্যের সহিত পশ্চাৎপসরণ করিতেছে। জাপানি আক্রমণের আতঙ্কে কলিকাতা সন্ত্রস্ত। মহানগরী ত্যাগ করিয়া বহু লোকের নানা দিকে পলায়ন। হঠাৎ পড়া থামিয়ে অবনীমোহন বললেন, কলকাতায় ইভাকুয়েশন শুরু হয়ে গেল মামাবাবু। এর ভিতর সেদিনে সেই আঘাতটা অনেকখানি সামলে নিয়েছেন হেমনাথ। তাই বললেন, তাই তো দেখছি। আমার মনে হয় রাজদিয়ার লোক যারা কলকাতায় থাকে তারাও এখানে চলে আসবে। হেমনাথ যা অনুমান করেছেন তাই। ২-১ দিনের ভিতর দেখা গেল স্টিমার বোঝাই হয়ে রাজদিয়ার প্রবাসী সন্তানেরা জাপানি বোমার ভয়ে কলকাতা থেকে চলে আসছে। দেখতে দেখতে নাহাপাড়া, গুহপাড়া, দত্তপাড়া, আদালতপাড়া, কলেজপাড়ার ফাঁকা বাড়িগুলো সব ভরে গেল। কলকাতা থেকে যারা এসেছে তাদের মুখে চমকপ্রদ খবর পাওয়া যাচ্ছে সব। জলোচ্ছ্বাসের দিশেহারা ঢলের মতন কলকাতার লোকেরা নাকি যে যেদিকে পারছে পালাচ্ছে। রেলওয়ে বুকিং অফিসগুলোতে ২ মাইল লম্বা কিউ পড়েছে, কিন্তু টিকিট মিলছে না। ন্যায্য দামের সঙ্গে ২-৩ গুণ ঘুষ দিয়েও না। হাওড়া আর শিয়ালদা স্টেশনে ঢুকবার উপায় নেই। এক এক ট্রেনে 10টা ট্রেনের যাত্রী উঠছে।
বেঞ্চির তলায় পর্যন্ত পা রাখবার জায়গা নেই, সেখানেও মানুষ। ল্যাট্রিন, পাদানি, এমনকি ছাদের ওপর উঠেও মানুষ পালাচ্ছে। ছাদে যারা ওঠে তাদের মধ্যে কত লোক যে ওভারব্রিজে ধাক্কা খেয়ে মরেছে কোনো হিসাব নেই। মারোয়ারি, হিন্দুস্থানি, গুজরাটিরা জলের দরে বাড়ি বেচে দিচ্ছে। রেলের আশায় তারা কলকাতায় বসে থাকছে না, স্রেফ পা দুখানার ওপর ভরসা করে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে পাড়ি জমাচ্ছে। বাঙালিরা বেশিরভাগই যাচ্ছে গ্রামের দিকে। যাদের অনেক পয়সা তারা মধুপুর, গিরিডি, যশিডিতে গিয়ে টপারটপ বাড়ি কিনে ফেলছে। প্রাণের মায়া, বড় কঠিন মায়া। ত্রৈলোক্য সেনারা আসার পর বর্মার খবর শুনবার জন্য রাজদিয়াবাসীরা তার কাছে ছুটত। বর্মা সম্বন্ধে উৎসাহ মলিন হয়ে গেছে। এখন কলকাতার খবর শুনতে এখানকার লোকজন নাহাপাড়া, আদালতপাড়া, দত্তপাড়ায় ছুটছে। সব শুনে অবনীমোহন সুরমাকে বললেন, এখানে জমি জমা কিনে বুদ্ধিমানের কাজই করেছিলাম, নাকি বলো? ভাগ্যিস কিনেছিলে, নইলে এই সময়ে কোথায় যে যেতাম। ঝিনুকও কলকাতা থেকে লোক পালানোর খবর শুনেছিল। এসব কথা যখন হতো অসীম আগ্রহে সে গিলতে থাকত। একদিন সবার আড়ালে ঝিনুক বলল, আচ্ছা বিনোদা, কি? কলকাতা থেকে তো লোক পালাচ্ছে। হ্যাঁ। তাহলে ঝুমারাও কি আসবে? ঝুমাদের কথা অনেকদিনই ভাবেনি বিনু। ঝিনুকের কথায় হঠাৎ চকিত হয়ে উঠল। তাই তো, কলকাতা থেকে তো সবাই চলে আসছে, ঝুমারা তো এখনো এলো না। কলকাতা থেকে লোক পালাবার হিড়িক শুরু হয়েছে। ফলে শুধু রাজদিয়াই নয়, আশেপাশের গ্রামগঞ্জ, জনপদ দ্রুত ভরে উঠছে। চারধারের গ্রামগুলোই কি শুধু, সারা জলবাংলাই হয়তো মানুষে মানুষে ছেয়ে যাচ্ছে। এতদিন রাজদিয়ার বাড়ি বাড়ি ঘুরে খবর আনছিল হেমনাথ, ইদানিং কিছুদিন ধরে চারপাশের গ্রামগুলোতেই যাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে যান, ফিরতে ফিরতে বিকেল কিংবা সন্ধে। ফিরে কোনোদিন বলেন, আজ কেতুগঞ্জে গিয়েছিলাম, শুধু কলকাতারই লোক। কোনোদিন বলেন, আজ গিয়েছিলাম বাজিতপুর, সেখানেও এক অবস্থা। আবার কোনোদিন বলেন, ভাগ্যিস যুদ্ধটা বেঁধেছিল আর জাপানি ব্যাটারা বার্মায় বোমা ফেলেছিল, তাই না ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে। যারা কখনো এখানে আসতো না, এখানকার পাট চুকিয়ে কলকাতাবাসী হয়েছিল, যুদ্ধের কল্যাণে দেশের বাড়ির জন্য তাদেরই প্রাণ কেঁদে উঠেছে। জিনিসপত্রের দাম আগের থেকে বাড়ছিল। কলকাতায় ইভ্যাকুয়েশন শুরু হবার পর হু হু করে আরও চড়ল। এখন সব জিনিসেরই সকালে এক দর, দুপুরে এক দর, সন্ধে আর এক দর। দরটা এখন কিভাবে কতগুণ বাড়বে আগে তার হদিশই পাওয়া যায় না। বাজার এখন বড় অস্থির। তবু দাম যতই বাড়ুক কলকাতার তুলনায় অনেক কম। আজকাল হাটে গেলে মজার মজার অভিজ্ঞতা হয়। কলকাতার বাবুরা হঠাৎই সস্তা গন্ডার দেশে এসে একেবারে অবাক হয়ে গেছেন। যে জিনিস দেখেন তাই কিনে ফেলেন, দরদস্তুর কিছুই করেন না। যা দাম চাওয়া যায় ঝনাত করে ফেলে দেন, আর কথায় কথায় বলেন ড্যাম চিপ। সেদিন অবনীমোহন আর হেমনাথের সঙ্গে সুজনগঞ্জের হাটে গিয়েছিল বিনু। সেখানে চমকপ্রদ একটা ব্যাপার ঘটল। একজন মুসলমান ব্যাপারী কটা গাছ পাকা পেঁপে নিয়ে বসেছিল। সবচাইতে বড় ফল দুটো বেছে অবনীমোহন বললেন, দাম কত? একখানা আধলি লাগবো বাবু। জলবাংলায় আসার পর প্রথম প্রথম দরদাম করতেন না অবনীমোহন। আজকাল এখানকার হালচাল বুঝে গেছেন। যে জিনিসের দাম 4 পয়সা ব্যাপারীরা হাঁকে 2 আনা, কাজেই দরটর না করলে কি চলে? অবনীমোহন বললেন, বলো কি, ওই দুটো পেঁপের দাম 8 আনা? হ্যাঁ বাবু, শিখি আদলাও কমাইতে পারুম না। ন্যায্য দাম বলো, নিয়ে যাই। চাউলের মন 22 টাকা, বাগুনের শের 6 পহা, জিঙ্গার 3 পহা, 2টা বড় পাউপার, দাম 8 আনা। সাইয়া আলেহ কাম করি নাই। শোনো ব্যাপারী, তোমার কথাও থাক আমার কথাও থাক, 6 আনা দিচ্ছি, দিয়ে দাও। ব্যাপারী এবার উত্তর দিল না। মুখ ঘুরিয়ে পাশের মরিচ ব্যাপারীর সঙ্গে গল্প জুড়ে দিল। কি হলো, আমার কথাটা শুনতে পেলে না? শুনছি। আমি যা বললাম সেই দামে দেবে কি না দেবে কিছু বললে না তো? আপনার কাম না বাবু। কি আমার কাজ নয়? আমার পাউপা কিনান। আপনার কাছে তো 8 গন্ডা পয়সা চাইছি,
ড্যান্সি বাবুরা আইলে 1 টাকা দিয়া লইয়া যাইব। সত্যি তাই। তাদের কথাবার্তার মধ্যে এক কলকাতার বাবু এসে ছোঁ মেরে পেঁপে দুটো কিনে নিল। দাম বাবদ 1 টাকা আদায় করে গেঁ যেতে পড়তে পড়তে সগর্বে হাসল ব্যাপারী। দেখলেন তো? এই নিয়ে তর্কাতর্কি ঝগড়াঝাঁটি বাঁধানো যেত, কিন্তু অবনীমোহন কিছুই করলেন না। মুখ লাল করে মাছ হাটার দিকে চলে এলেন। সুজনগঞ্জে এসে হেমনাথ ধানের আড়তগুলোর দিকে চলে গিয়েছিলেন। অবনীমোহন আর বিনু গিয়েছিল বাড়ির জন্য সওদা করতে। মাছের বাজারে এসে প্রায় একই রকম অভিজ্ঞতা হলো। এক চেনাশোনা মাছ ব্যাপারী, তার নাম গয়জদ্দি নিকারি, এক কোণে দোকান সাজিয়ে বসেছিল। সুজনগঞ্জে প্রথম যেদিন এসেছিলেন সেদিন থেকেই গয়জদ্দির কাছেই মাছ কিনেছেন অবনীমোহন। গয়জদ্দি তার বাঁধা ব্যাপারী। গয়জদ্দি আজ ভালো ভালো লোভনীয় মাছ এনেছে। তার সামনে 2 বড় বড় বেতির চ্যাঙাড়ি, চ্যাঙাড়ির ঢাকনার ওপর পেটলাল গরমা, কালবোস, কাজলি এবং কুলিন জাতের চকচকে পাবদা মাছ সাজানো। এই জলের দেশে যেখানে অঢেল মাছ, সেখানেও এরকম পাবদা দুর্লভ। মাছগুলোর লালচে রূপলি শরীর এত চকচকে যে মনে হয় পালিশ করা। অবনীমোহন বললেন, ককুড়ি পাবদা আছে গয়জদ্দি? 3 কড়ি। দাম কত নেবে? পাবদাগুলান আপনারে দিমো না জামাইকর্তা। কেন? আর ওই গুলানের অন্য গাহিক আছে। ড্যান্সি বাবুরা নাকি? হ, ড্যান্সি বাবুর একেবারেই মূলায় না, যা কই তাই দিয়ে দেয়। এই সুযোগে 2 হান পহা কইরা লই। পাবদা না দাও, কালবোসটা দাও। এই কালী ভাউসটাও ড্যান্সি বাবু গোল্লাইগা রাখছি। অগত্যা ডুলা বোঝাই করে কাজলি মাছ কিনলেন অবনীমোহন। এখন সুজনগঞ্জের হাটে ড্যান্সি বাবুদেরই জয় জয়কার। বোমার ভয়ে কলকাতা থেকে যারা পালিয়ে এসেছে তাদের ছেলেমেয়েরা রাজদিয়ার স্কুল কলেজে ভর্তি হতে লাগলো। বিনুর ক্লাসেও 10-12টা ছেলে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবচাইতে চমকদার হলো গোঁসাই বাড়ির অশোক। প্রথম দিন স্কুলে এসেই সে সবাইকে তাক লাগিয়ে দিল। বিনু আর শ্যামল তো রীতিমতো তার ভক্তই হয়ে দাঁড়িয়েছে। হবার মতন যথেষ্ট কারণও আছে। অশোক স্কুলে আসে সাইকেলে করে। ঝকঝকে নতুন সাইকেল তার। স্কুলের সামনের মাঠটায় বোঁ করে একটা পাক দিয়ে সাইকেলটা যখন সে থামায়, সেই বিস্ময়কর দৃশ্যের দিকে অন্য ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে। এত সুন্দর সাইকেল সারা রাজদিয়াতে আর কারণ নেই। সাইকেলের নানা রকম খেলাও জানে অশোক। একটু আগে আগে স্কুলে এসে সেই সব দেখায়ও সে। হ্যান্ডেল না ধরে অশোক সাইকেল চালাতে পারে। চলন্ত অবস্থায় সিটে বসে জামাকাপড় পরতে পারে। বিনু আর শ্যামলের চাইতে অশোক বেশ বড়, অন্তত 2-3 বছরের তো বটেই। ফেরতা দিয়ে কাপড় পরে সে, লম্বা জুলপি রাখে। ঘাড়ের ওপর জামার কলারটা সব সময় খাড়া হয়ে থাকে। বুকের কাছে একটা মোটে বোতাম আটকানো, বাকি 2টো খোলা, ফলে ভিতরের গেঞ্জি দেখা যায়। ছোকরার ঠোঁটের ওপর সরু শৌখিন গোঁফ। যখন কায়দা করে হাঁটে, পায়ের চটি 2 ফুট আগে আগে চলে। কাঁপিয়ে কাঁপিয়ে চমৎকার শীষ দিতে পারে সে। এক দিন এক রকম করে চুল আঁচড়ে আসে অশোক। একদিন হয়তো ব্যাক ব্রাশ করে এলো, একদিন এলো অ্যালবার্ট কেটে কিংবা চুল ঢেউ খেলিয়ে। কোনোদিন এসে অশোক বলে, কার মতন চুল আঁচড়েছি বলতো? কার মতন? রবিন বিশ্বাসের। রবিন বিশ্বাস কে ভাই? রবিন বিশ্বাসের কথা জানে না এমন ছেলে হয়তো এই প্রথম দেখল অশোক। অবাক বিস্ময়ে সে বিনুর দিকে তাকিয়ে থাকে। বলে, রবিন বিশ্বাসকে চেনো না? রবিন বিশ্বাসকে না চেনার লজ্জায় মাথা আপনা থেকেই নুয়ে পড়ে বিনুর। স্টাইল যদি শিখতে হয় রবিন বিশ্বাসের সিনেমা দেখতেই হবে। ও, রবিন বিশ্বাস একজন ফিল্ম স্টার? হ্যাঁ। কোনোদিন এসে অশোক বলে, আজ ছবি মজুমদারের স্টাইলে চুল আঁচড়েছি। কোনোদিন বলে, আজ জহর ব্যানার্জির মতন আঁচড়েছি। জামাও অশোক একরকম পরে না। বেশিরভাগ দিনই কলারওয়ালা অথবা হাতাহীন পাঞ্জাবি পরে আসে। বলে, কি একটা বইয়ে মনে পড়ছে না, অমলেশ বড়ুয়া এরকম জামা পরেছিল। ছোটদি আর বড়দির মুখে অমলেশ বড়ুয়ার নাম শুনেছে বিনু, কাজেই তার সম্বন্ধে আর কিছু জিজ্ঞেস করে না। কিন্তু এইসব তো অতি সামান্য ব্যাপার। ছেলেদের নিঃশ্বাস বন্ধ করে দেবার মতন আরও অনেক কিছু জানে অশোক। হেন সিনেমা নেই যা সে দেখেনি। শুধু সিনেমা দেখাই নয়, ছায়ালোকের তাবৎ কিন্নর কিন্নরীকে সে চেনে। অশোক বলে, স্টার,
চিত্রতারকা। কলকাতায় থাকতে সে নাকি তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো। সে লীলা রানীকে দেখেছে, কনকবালাকে দেখেছে, ছবি মজুমদারকে দেখেছে, জহর ব্যানার্জি, অমলেশ বড়ুয়া, মহেন্দ্র গাঙ্গুলি, কাকে না চেনে সে, কাকে না দেখেছে। ক্লাসের বাইরে সারাক্ষণ সিনেমার নানা গল্প করে যায় অশোক, আর ফাঁকে ফাঁকে গান, কত গানই না সে জানে। ক্লাসের সব ছেলেই অশোকের ভক্ত, তবু তাদের মধ্যে বিনু আর শ্যামলের তুলনা হয় না। অশোকের দিকে সর্বক্ষণ তারা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অশোক যা বলে অভিভূতের মতন শুনে যায়, একই কথা বারবার শুনেও ক্লান্তি নেই। অশোককে একবার পেলে তার সঙ্গ ছাড়তেই চায় না। গুড়ের গায়ে মাছির মতন বিনু আর শ্যামল তার গায়ে লেগেই আছে। এমন ভক্ত পেলে কে না খুশি হয়। অশোকও সবার ভিতর থেকে বিনুদের বেছে বার করেছে। তাদের সঙ্গে সে বেশি মেশে, বেশি গল্প করে, বেশি ঘোরে। মোট কথা তাদের উপরেই অশোকের বেশি অনুগ্রহ। আগে জামা কাপড়, পোশাক টোশাকের দিকে নজর থাকতো না বিনুর। ছেঁড়া হোক, ময়লা হোক, একটা কিছু পরলেই হতো। জুতো পায়ে দেবার বিশেষ বেলাই ছিল না। এইসব ব্যাপারে একেবারেই সে উদাসীন ছিল। কিন্তু অশোক আসার পর সাজটাজের দিকে মন গেছে বিনুর। আজকাল আর ময়লা জামা প্যান্ট পরতে চায় না। পোশাকটি ধপধপে হওয়া চাই, তাতে কড়া ইস্ত্রি থাকা চাই। জুতোটা চকচকে ঝকঝকে না হলে আজকাল আর চলে না। প্রায় কান্নাকাটি করেই একটা ধুতি কিনেছে বিনু। কলারওয়ালা হাতাহীন পাঞ্জাবি বানিয়েছে। অশোকের মতন কায়দা করে ফেরতা দিয়ে আজকাল ধুতি পরে সে। বাড়িতে অবশ্য পরে না, রাস্তায় বেরোলেই জামার কলার উল্টে দেয়, চটিটার সামনের দিকে ছুঁড়তে ছুঁড়তে হাঁটে। এ তো গেল পোশাকের কথা। তাছাড়া অশোককে আরও নানা দিক থেকেই নকল করছে বিনু। তার মতন স্টাইল করে চুল আঁচড়ায়, সরু করে শীষ দেওয়া প্র্যাকটিস করে, আর গান তো আছেই। বিনুর এই হঠাৎ পরিবর্তনটা সুধা সুনীতির চোখেও পড়েছে। এত দ্রুত বদলে গেলে না পড়ে উপায় নেই। সুনীতি গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে বলে, ও বাবা, দিন দিন এই ছেলে কোন স্টাইল শিখছে দেখো না। সুধা ঝংকার দিয়ে বলে, ছোড়া একেবারে ঝুনো হয়ে উঠছে। ওই রুদ্রবাড়ির অশোকটা আসার পরেই পাকামো শুরু হয়েছে। হ্যাঁ রে বিনু, লুকিয়ে লুকিয়ে বিড়ি টিড়ি খাচ্ছিস নাকি? সুধার কথা শেষ হবার আগেই লঙ্কা কাণ্ড বেঁধে যায়। বিনু তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঝিনুক অবশ্য অন্য কথা বলে, তুমি এমন গুনগুন কেন করো বিনুদা? গলা ছেড়ে গাইতে পারো না? কি সুন্দর গলা তোমার। যত জ্ঞানের জাহাজ হয়েই আসুক, তার তো শেষ আছে। একদিন সিনেমার গান আর গল্পের ঝুলি অশোকের ফুরিয়ে গেল। ফুরোবার পর আবার নতুন করে সেগুলো শোনালো সে। তারপর আরও অনেকবার। শুনতে শুনতে সব গান মুখস্থ হয়ে গেছে বিনুর। যত রোমাঞ্চকর আর যত চমকপ্রদই হোক না, একই গল্প কতবার আর শুনতে ভালো লাগে। আজকাল যখন অশোক চিত্রতারকার গল্প নিয়ে বসে, বিনু আর শ্যামল ততটা আগ্রহ নিয়ে শোনে না। ভক্তদের বিস্ময় আর মুগ্ধতা যে কমে আসছে তা লক্ষ্য করে একদিন অশোক বলল, চল মিলিটারিদের ব্যারাক থেকে ঘুরে আসি। মিলিটারির কথায় বিনু ভয় পেয়ে গেল। বলল, না না, ওখানে গিয়ে দরকার নেই। নদীর পাড়ে ব্যারাকগুলো যখন তৈরি হচ্ছিল তখন খুব যেত বিনু। নিগ্রো আর আমেরিকান টমিরা ওখানে আসার পর আর যায় না। অশোক বলল, যাবে না কেন? না, ওরা যদি ধরে রেখে দেয়। বিতু কোথাকার, আমরা কলকাতায় যে কত মিলিটারি দেখেছি, কত মিলিটারির সঙ্গে মিশেছি, কই আমাদের তো ধরতো না। ও, কলকাতায় এখন বুঝি খুব মিলিটারি? মিলিটারি ছাড়া কলকাতায় এখন আর কিচ্ছু নেই। রাস্তায় রাস্তায় মিলিটারি ট্রাক আর জিপ, লালমুখো আমেরিকান টমি আর নিগ্রো সোলজার। লেকের দিকে কখনো গেছো? হ্যাঁ, অনেকবার। সেখানে এখন মিলিটারিদের ছাউনি পড়েছে। ওদিকে যেতে কেউ সাহস পায় না, কিন্তু বন্ধুদের নিয়ে আমি ঠিক যেতাম। বিনু আর শ্যামল অবাক হয়ে গেল। অশোক আবার বলল, শুধু যেতামই না, ওদের সঙ্গে ভাব জমিয়ে চকলেট, টফি, ড্রাই ফ্রুট, তারপর টিনের মাছ কত কি আদায় করতাম। তাই নাকি? ধরে রাখার কথা বললে না তখন? হ্যাঁ, ধরে তোমাকে ঠিকই রাখবে যদি যদি কি? তুমি যদি মেয়ে হতে। ও, মেয়ে হলে ধরে রাখবে কেন? ঠোঁট টিপি চোখ কুঁচকে কিছুক্ষণ বিনুকে দেখল অশোক। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি বলল। সঙ্গে সঙ্গে বিনুর মুখ লাল হয়ে উঠল,
কান ঝাঁ করতে লাগলো। হাসতে হাসতে অশোক বলল, তুমি একটা ভোঁদা, তোমাকে মানুষ করতে অনেক সময় লাগবে। বলে একরকম টানতে টানতে মিলিটারি ব্যারাকের দিকে নিয়ে গেল। ব্যারাকের সীমানা তারকাটা দিয়ে ঘেরা, কয়েক মাইল জুড়ে এই সীমানা। অবশ্য মাঝে মাঝে কাঠের গেট রয়েছে, সেখানে মিলিটারি পুলিশ রাইফেল কাঁধে পাহারা দিচ্ছে। বিনুরা যখন সেখানে পৌঁছল, প্রথম গেটটা থেকে কিছু দূরে তারকাটার ওপর একটা করে পা রেখে 5-6টা লালমুখ টমি দাঁড়িয়ে আছে। সীমানার বাইরে একদল আধন্যাংটো কালো ক্ষুধার্ত মানুষ জড়ো হয়ে রয়েছে। তাদের লব্ধ করুণ চোখ টমিগুলোর দিকে। মনে হয় ওরা প্রায়ই এখানে আসে, টমিগুলোর সঙ্গে তাদের পরিচয় আছে। অশোক বিনুদের নিয়ে বাইরে জনতার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, এখানে দেখছি অনেক খদ্দের। এই কালো কালো জানোয়ারগুলো এসে জুটেছে। কলকাতায় আমরা 2-4 জন মোটে যেতাম। বলেই টমিদের দিকে ফিরে বলল, হ্যালো জো। টমিরা ভুরু বাঁকিয়ে তাকালো, কিছু বলল না। অশোক আবার বলল, ইউ আর ভেরি কাইন্ড, প্লিজ গিভ আস চকলেট, টফি। হ্যালো জো। টমিরা নিজেদের ভেতর কী বলা বলি করলো, তারপর পকেট থেকে মুঠো মুঠো চকলেট আর টফি বার করে ছুঁড়তে লাগলো। নিমেষে বাইরে জনতার ভিতর চিৎকার চেঁচেমেচি মারামারি কাড়াকাড়ি শুরু হয়ে গেল। অশোকও তার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। বিনু আর শ্যামল অবশ্য দাঁড়িয়ে রইল। একটা টমি উৎসাহ দেবার ভঙ্গিতে চেঁচাতে লাগলো, আর একটা টমি দাঁতমুখ খিঁচিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে লাগলো। বাকি টমিগুলো কিছুই বলল না, ক্যামেরা বার করে টকারটক ছবি তুলতে লাগলো। কাড়াকাড়ি করে অনেকগুলো চকলেট কুড়িয়েছে অশোক। সেগুলো নিয়ে বিনুদের কাছে এসে বলল, আচ্ছা ছেলে তো তোমরা, চুপচাপ হাঁদার মতো দাঁড়িয়ে রইলে। তোমরা কুড়োলে আরও কত চকলেট পাওয়া যেত। বিনু হঠাৎ বলে ফেলল, ওই টমিরা কি বলছিল জানো? কি? ওরা তোমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছিল। এসব শুনবার পরেও ওদের জিনিস কুড়োতে যাব আমরা? অশোক গ্রাহ্য করল না। গা থেকে গালাগালগুলো ঝেড়ে ফেলে বলল, বলুক গে, গায়ে তো আর ফোসকা পড়ছে না। ওদের চকলেট খেয়ে দেখো, জীবনে এমন জিনিস আর কখনো খাওনি। খাস আমেরিকায় তৈরি, শুধু টমিদের জন্যই জাহাজে করে আসে। বলে একটা বড় চকলেট এগিয়ে দিল। বিনু নিল না। মিলিটারি ব্যারাকে সেই একদিনই গেল না বিনুরা। অশোক প্রায় রোজই তাদের ধরে নিয়ে যেতে লাগলো। টমিরা তার কাটার বেড়ার ওধারে দাঁড়িয়ে শুধু চকলেটই ছোঁড়ে না, একাধ দিন বিস্কুটের টিন, ড্রাই ফ্রুটের টিনও ছোঁড়ে। মাঝে মাঝে মুঠো মুঠো রেজগিও ছুঁড়ে দেয়। পয়সা যেদিন ছড়ায়, মারামারি সেদিন সাংঘাতিক রকমের ঘটে যায়। প্রথম প্রথম বিনু ওদের জিনিস কিছুই ছুঁতো না, কিন্তু অশোকের দেখা দেখি কবে থেকে যে সেও কাড়াকাড়ি করতে শুরু করেছে নিজেই জানে না। আমেরিকান টমিদের পিছন পিছন ঘুরে বেড়াতে আজকাল বিনুদের নেশায় দাঁড়িয়ে গেছে। টমিদের খোঁজে এখন আর ব্যারাক পর্যন্ত যেতে হয় না। রাজদিয়ার রাস্তায় রাস্তায়, স্টিমার ঘাটে, নদীর পাড়ে, ঝাউবনের দিকটায় সব সময় টমিগুলো টহল দিয়ে বেড়াচ্ছে। একদিন বিনুরা দেখতে পেল তাদের বাড়ি থেকে খানিকটা দূরে সেই কাঠের পুলটার ওপর 2 টমি একটা প্রকাণ্ড পাকা কাঁঠাল নিয়ে বসে আছে। খানিকটা দূরে মুসলমান চাষিদের এক জনতা উদ্গ্রীব দাঁড়িয়ে মাঝে মাঝে 2টো টমিকে দেখিয়ে ফিসফিস গলায় নিজেদের ভিতর কী বলা বলি করছে। বিনুরা প্রথমে চাষিদের কাছে গেল। শ্যামল শুধুলো, কি ব্যাপার, কি হয়েছে? একজন জোয়ান চাষি জনতার ভিতর থেকে বেরিয়ে এসে বলল, সাহেব গো কাছে আমরা একখান কাঁঠাল বেচছি, কত দাম নিছি জানেন? কত? 60 টাকা। তাই নাকি? কাঁঠালটার দাম বড় জোর 8 আনা, নগদ 3.5 টাকা লাভ করলাম। একটা কাঁঠালে 3.5 টাকা লাভ করা দিগ্বিজয়ের সমান। গর্বে ছোকরার বুক ফুলে উঠছিল। আরেকটি মধ্যবয়সী চাষি বলল, হালারা যেই কই থন আইছে, যা দাম চাই তাই দিয়া দেয়, টাকা পাওয়ার উপর দয়া মায়া নাই। এখন কাঁঠাল বেচা 4 টাকা পাউন্ড যায়, বাপের জন্মে এমন কথা শুনি নাই। আর একজন বলল, যা দেহে হালারা হেই কিনে, এই দিনে আমি তো 2.5 টাকায় একখান কুমড়া বেচছিলাম। তারপর দেখা গেল শুধু কুমড়োই নয়, অবিশ্বাস্য অকল্পনীয় দামে আরও অনেক 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 কিছু টমিদের কাছে বিক্রি করছে সবাই। অশোক এই সময় বলে উঠল, কাঁঠাল তো বেচেছ, আবার দাঁড়িয়ে রয়েছ কেন?
সে জোয়ান চাষিটি বলল, সাহেবরা আমাকে কি জানি কইতে আসে, বুঝতে পারতে আসি না। মধ্যবয়সীটি বলল, এমন তোরাতরি ইংরাজি কয় যান ছাগলে নাইদ্যা যায়, কার সাধ্য বোঝে। ভাবখানা এই, তাড়াতাড়ি না বলে ধীরে সুস্থে বললে সেই ইংরাজি ভাষাটা অক্লেশেই বুঝে ফেলত সবাই। অশোক কি বলতে যাচ্ছিল সেই সময় টমি দুটো ডাকল, ইউ গাই। বেনুরা তা ফিরে তাকাতেই টমিরা হাতের ইশারায় ডাকল। টমিদের সঙ্গে ঘুরে ঘুরে সাহস বেড়ে গিয়েছিল। এখন আর বিনুরা তাদের ভয় পায় না। অশোক বলল, চলো দেখি বেটারা কি বলছে, শুনে আসি। বিনু, শ্যামল আর অশোক তিনজনে পায়ে পায়ে পুলটার ওপর গিয়ে উঠল। উৎসুক জনতা পিছনে দাঁড়িয়ে থাকল। একটা টমি শুধল, নো ইংলিশ। অর্থাৎ অশোকরা ইংরেজি জানে কি না সেটাই তার জিজ্ঞাসা। অশোক বলল, ইয়েস। কাঁঠালটা দেখিয়ে এবার টমিটা বলল, হোয়াটস দিস। প্রথমে খুব চাপা গলায় অশোক বাংলায় বলে নিল, বেটারা কি কিনেছে তাই জানে না। ইট ইজ আ ফ্রুট। টমিগুলো অশোককে ইংরেজিতে জিজ্ঞেস করল এটা কিভাবে খেতে হয়। দূরের জনতাকে দেখিয়ে টমিগুলো বলল, ওদেরকে জিজ্ঞেস করছি, কিছুই বলছে না। অশোক বলল, ওরা ইংরেজি জানে না তাই তোমাদের কথা বুঝতে পারেনি। এবার অশোক কাঁঠালটা ভেঙে খাওয়ার কায়দা দেখিয়ে দিল। একটা করে কোয়া মুখে পুড়তে যেই স্বাদটা টের পাওয়া গেল, আর যাবে কোথায়। দুই টমি চার হাতে কোয়া খুলে টপার টপ খেতে লাগল। খাওয়াটা সত্যি দর্শনীয়, নিঃশ্বাস ফেলার যেন সময় নেই। বিচিশুদ্ধ কোয়াগুলো মুখে পুড়ে চিবোতে চিবোতে বিচিগুলো গালের পাশ দিয়ে বার করে দিচ্ছে। দেখতে দেখতে নিমেষেই কাঁঠালটা শেষ হয়ে গেল। পড়ে রইল মাঝখানের মোটা বোথা আর কর্কশ কাঁটাওয়ালা ছালটা। খাওয়া তো হলো, তারপরেই দেখা গেল আরেক সমস্যা। কাঁঠালের আঠায় হাত, মুখ, গলা, গাল, নাক, ভুরু, এমনকি জামা পর্যন্ত মাখামাখি হয়ে গেছে। টমিরা যতই ঘষে ঘষে তুলতে চাইছে ততই আঠা লেপটে যাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্ত বিব্রত হয়ে আবার অশোকের স্মরণ নিল তারা। কিন্তু অশোক চৌখস ছেলে, বিনুদের দিকে তাকিয়ে বলল, শালাদের ট্যাগ কিছু খসাচ্ছি। তারপর থেমে থেমে ভাঙা ভাঙা ইংরেজিতে টমিদের উদ্দেশ্যে বলল, আঠা তুলে দিতে পারি কিন্তু 5 টাকা লাগবে। ও ইয়েস। হিপ পকেট থেকে এক মুঠো রেজকি আর নোট বার করে একটা টমি অশোকের হাতে দিল। গুনল না পর্যন্ত। অশোক অবশ্য গুনল, দেখল প্রায় 7 টাকার মতন আছে। টাকাটি পেয়েই সে বিনুকে বলল, তোমাদের বাড়ি তো কাছে, শিশিতে করে সর্ষের তেল নিয়ে এসো, আর একটু বেশি করেই এনো। সর্ষের তেল এলে 3 বন্ধু ডোলে ডোলে টমিদের গা থেকে কাঁঠালের আঠা তুলে ফেলল। টমি দুটো বেজায় খুশি। মাথা নেড়ে নেড়ে থ্যাংক ইউ বলে 3 জনের হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁধের জোর প্রায় আলগা করে ফেলল। উচ্ছ্বাস খানিকটা স্তিমিত হলে টমি দুটো বলল, এসো বসো, তোমাদের সাথে গল্প করি। বিনুরা বসল। 2 টমি জড়ানো জড়ানো উচ্চারণে কত কী যে বলতে লাগলো। ক্লাস 9-এর ইংরেজি বিদ্যায় তার সামান্যই বুঝতে পারল বিনু, আর বেশিটা দুর্বোধ্যই থেকে গেল। অশোক অবশ্য টমিদের সঙ্গে পাল্লা দিয়ে সমানে ইয়েস নো করে যেতে লাগল। তবে একটা কথা জানা গেল, রাজদিয়া আসার আগে টমি দুটো কলকাতায় ছিল। অনেকক্ষণ গল্প টল্প করার পর একটা টমি হঠাৎ বলে উঠল, হে খাই। ইয়েস। বিবি হাউস মালুম? একটা চোখ কুঁচকে আর একটা চোখ ইঙ্গিতপূর্ণ করে চাপা গলায় টমিটা বলল। কলকাতায় থাকার ফলস্বরূপ 2-4টে হিন্দি শব্দও তারা শিখে এসেছে। একটু ভেবে অশোক বলল, ইয়েস। ইউ গুড গাই, আমাদের নিয়ে চলো। 10 রুপিস, অর্থাৎ 10 টাকা দিলে তবেই বিবি হাউসের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবে। ইয়া। পকেট থেকে আবার এক মুঠো নোট বার করে অশোককে দিল টমিটা। বিবি হাউসের ব্যাপারে টমি দুটোর প্রচণ্ড উৎসাহ। টাকা দিয়েই লাফ দিয়ে উঠে পড়েছে তারা এবং অশোকের হাত ধরে টানাটানি শুরু করেছে। অগত্যা অশোকদের উঠতে হলো। এ সময় বিনু অশোকের কানে ফিসফিস করে বলল, বিবি হাউস কি? আরে জানো না? না, পরে বলবো। বিবি হাউসের নাম করে তো 10 টাকা আদায় করলাম, এখন বেটাদের কোথায় নিয়ে যাই? হয়েছে কি, বেটাদের একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চলোই না, গেলে বুঝতে পারবে। অশোক টমিদের নিয়ে দক্ষিণ দিকের রাস্তা ধরল। পুলের তলায় জনতা এখনো দাঁড়িয়ে আছে।
মাঝবয়সী সেই মুসলমানটি ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, বাবু, কাঁঠালের আঠা তোলনের লাইগা কত নিলেন? 7 টাকা। তাইলে এক কাঁঠাল খাইতে 11 টাকা লাইগা গেল। উত্তর না দিয়ে অশোক শুধু হাসল। লোকটা আবার শুধল, সৈন্য 2টা আরও টাকা দিল না আপনারে? দ্বিতীয়বার টাকা দেওয়াটাও তাহলে লক্ষ্য করেছে। ব্যাপারটা স্বীকার করতেই হলো অশোককে। মধ্যবয়সী বলল, এই টাকাটা পাইলেন কোন খাতে? সে তোমাকে পরে বলবো। অহনগনিয়া চইলেন কই? শ্বশুরবাড়ি দেখাতে। দক্ষিণ দিকে খানিকটা যাবার পর অশোকরা পূবে ঘুরল। তারপর কোনাকুনি কিছুক্ষণ হেঁটে বাংলো মতন একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাইরে থেকেই অশোক বলল, যাও, ভেতরে যাও। বলেই পিছন ফিরে বিনুদের নিয়ে ছুট। মুহূর্তে এ রান্নাঘর, ওর বাগান, তার ঢেঁকি ঘরের ওপর দিয়ে উধাও হয়ে গেল। বিনুরা থামল একেবারে তাদের পুকুর পাড়ে এসে। ঘাটে গা ঘেঁষাঘেঁষি করে বসে 3জন অনেকক্ষণ হাঁপালো। তারপর বিনু বলল, যেখানে টমি দুটোকে দিয়ে এলে ওটা তো পুলিশের বড় সাহেব মিস্টার রজার্সের বাড়ি। যেন এক বিরাট কীর্তি করেছে। ভুরু নাচিয়ে নাচিয়ে কায়দা করে কিছুক্ষণ হাসল অশোক। তারপর বলল, ইচ্ছা করেই তো দিয়ে এলাম। একটু পর খোঁজ নিলে জানতে পারবে বাছাধনদের হাড় মাংস আলাদা করে রজার্স সাহেব মিলিটারি পুলিশের হাতে তুলে দিয়েছে। হুল্লুকরা বাংলাদেশে এসে বিবি হাউস খুঁজছে। চকিতেই সেই কথাটা মনে পড়ে গেল বিনুর। বলল, বিবি হাউস মানে কি বললে না তো? কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি বলল অশোক। শুনতে শুনতে নাক মুখ ঝাঁঝা করতে লাগলো বিনুর, মাথা ঝিমঝিম করতে লাগলো। কলকাতা থেকে জ্ঞানবৃক্ষের অনেক ফল নিয়ে এসেছে অশোক। একটা একটা করে বিনুকে খাওয়াতে শুরু করেছে সে। দিন কয়েক পরের কথা। বিকেলবেলা স্কুল থেকে ফিরছিল বিনুরা। স্টিমার ঘাটের সামনে আসতেই চোখে পড়ল একটা পানবিড়ি সিগারেটের দোকানে ভিড় জমেছে। কৌতূহলের বশে বড় বড় পা ফেলে কাছে আসতেই বিনুরা দেখতে পেল একটা টমি একের পর এক সিগারেটের প্যাকেট কিনছে। তারপর সেগুলো খুলে হরিণ লুটের মতন ছড়িয়ে দিচ্ছে। চারপাশের মানুষগুলো যেন চোখ মুখ সানিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট ছড়ালেই ঝাঁপিয়ে পড়ছে। বিনুরা একপাশে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। হঠাৎ টমিটার চোখ বোঁ করে ঘুরে এসে পড়ল বিনুদের ওপর। দেখেই বোঝা গেল মদের চূড় হয়ে আছে সে। তার মধ্যেই হিপ পকেট থেকে চ্যাপটা বোতল বার করে মাঝে মাঝে গলায় ঢালছে। আচমকা টমিটা চেঁচিয়ে উঠে অশ্লীল ভাষা বলল। বিনুরা ভয় পেয়ে গেল। টমিটা ছুটে এসে অশোকের কলার চেপে ধরে চেঁচালো, ইউ আর স্ট্যান্ডিং। অমন যে তুখর ছিল অশোক, সেও একেবারে তোতলা হয়ে গেল। ইয়েস স্যার। ওয়াই? ফর নাথিং স্যার, ফর নাথিং। নো। টমি গর্জে উঠল। মাতালটা ঠিক কী বলতে চায় বুঝতে না পেরে অশোক চুপ করেই রইল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। চোখের তারা যেন ঠিকরে বেরিয়ে আসবে। হঠাৎ টমিটা ধাক্কা দিয়ে অশোককে 10 হাত দূরে সরিয়ে দিল। তারপর সিগারেট কিনে ছড়াতে ছড়াতে বলল, টেক টেক। এতক্ষণে বোঝা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে চলবে না, সবার সঙ্গে কাড়াকাড়ি করে হরিণ লুটের সিগারেট নিতে হবে। কি আর করা, সিগারেট কুড়োতেই হলো। বিনু আর শ্যামল দাঁড়িয়েছিল। টমির ভয়ে তাদেরও সিগারেট কুড়োতে হলো। কুড়িয়েই যদি মুক্তি পাওয়া যেত। দাঁত মুখ খিঁচিয়ে টমিটা স্মোক স্মোক বলে চিৎকার করতে লাগলো। বিনু ভাবল, একদিন আশু দত্ত রুস্তম আর পতিতপাবনদের হাত থেকে রক্ষা করেছিলেন। এই নদীর পাড়ে স্টিমার ঘাটের আশেপাশে এমন কেউ নেই যে তাকে বাঁচাতে পারে। সিগারেট খাওয়ার কথা ভাবাই যায় না। গলার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল বিনুর। হাতের আঙুলগুলো থরথর করছিল। মনে হচ্ছিল মাথাটাটা ঘুরে পড়েই যাবে। টমির আর একটা হুঙ্কারে সত্যি সত্যি সিগারেট ধরিয়ে বিনুর টান লাগালো। সেই যে একটা নিষিদ্ধ রাজ্যের দরজা খুলে গিয়েছিল। তারপর থেকে নদীর পাড়ে ঝাউবনের ভিতর ঢুকে 2 বন্ধুর সঙ্গে সিগারেট খেতে লাগলো বিনু। সিগারেট টমিরাই বেশি জোগাতো, মাঝে মাঝে তারা নিজেরাও কিনত। এই ব্যাপারে ভয় আছে, পাছে কেউ দেখে ফেলে।
তবু লুকিয়ে লুকিয়ে নিষিদ্ধ কিছু করার ভিতর বিচিত্র এক উত্তেজনাও রয়েছে। সিগারেট টানতে টানতে বিনুর মনে হতে লাগলেও সে যেন আর বাচ্চাদের দলে নেই। সিগারেটের ধোঁয়ায় চড়ে হঠাৎ অনেক বড় হয়ে গেছে। সিগারেট খেয়ে চোরের মতন বাড়ি ফেরে বিনু। চনমন করে সবাইকে লক্ষ্য করে, সহজে কারোর কাছে ঘেঁষতে চায় না। তার আশঙ্কা বুঝি তার মুখ থেকে কেউ সিগারেটের গন্ধ পেল। মোটামুটি এইভাবেই চলছিল। হঠাৎ এক ছুটির দিনের বিকেলবেলা বিনু বেরোচ্ছে, ঝিনুক এসে কাছে দাঁড়ালো, বলল, বেড়াতে যাচ্ছ? হ্যাঁ। ও বিনুদা। কি বলছো? তোমার সঙ্গে কথা আছে। পরে শুনবো। না, এক্ষুনি। উফ, কি বলবে, তাড়াতাড়ি বলো। অত তাড়া কেন? বন্ধুরা বুঝি দাঁড়িয়ে আছে? শ্যামলের অসুখ যে তার সবসময় সঙ্গী, এ কথা জানতে কারোর বাকি নেই। বিনু কিছু বলল না, তার চোখ আরও কুঁচকে যেতে লাগলো। ঝিনুক একটু ভেবে বলল, তুমি আজকাল একটা জিনিস খাচ্ছ। কি? তুমিই বলো না। আমি বুঝতে পারছি না। সিগারেট। কে বলল? মিথ্যে কথা। মিথ্যে কথা? নিশ্চয়ই। তাহলে তোমার পকেট থেকে সিগারেট বেরুলো কেমন করে? আমার পকেট থেকে? আগে হ্যাঁ মশাই। বিনু কিছু বলতে চেষ্টা করল, কিন্তু পারল না। তার বুকের ভিতরটা ঢাকের আওয়াজের মতন গুড়ুগুড়ু করতে লাগলো। ঝিনুক আবার বলল, ধূপা বাড়ি পাঠাবার জন্য মাসিমা আমাকে তোমার ময়লা জামা আনতে বলেছিল। পকেটগুলো দেখে নিচ্ছিলাম যদি পয়সা করি কিছু থাকে। পয়সার বদলে ওমা একেবারে সাপ বেরিয়ে পড়ল যে। বিনুর এবার মনে পড়ে গেল সেদিন টমিদের কাছ থেকে অনেকগুলো সিগারেট জোগাড় করেছিল। ঝাউবনে বসে কয়েকটা টেনেছিল আর কয়েকটা পকেটে রেখেছিল। ভেবেছিল পরে ফেলে দেবে, অসাবধানে ফেলে দিতে ভুলে গেছে। বিনুর শ্বাস আটকে আসছিল, নাকের ডগাটা ঝিঁঝি করছিল, সমস্ত শরীর যেন অসাড় হয়ে আসছে। কোনো রকমে সে বলতে পারল, মাকে তুমি সিগারেট দেখিয়েছ? সত্যি? এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকল ঝিনুক। তারপর মাথাটা ধীরে ধীরে দুধারে নাড়ল, অর্থাৎ বলেনি। সত্যি বলছো? সত্যি। আমাকে ছুঁয়ে বলো। হলো তো? বিনুর গায়ে আঙুল ঠেকিয়ে ঝিনুক বলল। এতক্ষণে সহজভাবে শ্বাস টানতে পারল বিনু। একটু হেসে বলল, ওহ বাঁচালে। কিন্তু এই প্রথম, এই শেষ। এরপর খেলে আর বাঁচাবো না, ঠিক মাসিমাকে বলে দেব। আর খাবো না। তুমি কিন্তু ওই শ্যামলদা আর অশোকদার সঙ্গে মিশে মিশে খারাপ ছেলে হয়ে যাচ্ছ বিনুদা। সিগারেটগুলো কোথায়? আমার কাছে। আমাকে দিয়ে দাও। হুম। দাও না। না, ওগুলো আমার কাছেই থাকবে। সিগারেট দিয়ে তুমি কি করবে? না, তুমি যদি আমার কথা না শোনো, মাসিমাকে, দাদুকে, দিদাকে আমি সবাইকে দেখাবো। কি সাংঘাতিক মেয়ে। বিনুর মনে পড়ল ঝুমার সঙ্গে কাউফুল পাড়তে গিয়ে মাঠের জলে ডুবে গিয়েছিল। সেই কথাটা মাকে বলে দেবে এই ভয় দেখিয়ে অনেক দিন ঝিনুক তাকে তটস্থ করে রেখেছে, এক মুহূর্তও সুখে থাকতে দেয়নি। জলে ডোবার ব্যাপারটা মলিন হয়ে আসার সঙ্গে সঙ্গে পকেট থেকে সিগারেট বেরুলো। আর কি আশ্চর্য, তার যত কুকীর্তি সবই কিনা ঝিনুকের হাতেই ধরা পড়ছে। ভাগ্যিস ঝিনুক ধরেছে, অন্য কারোর হাতে পড়লে যে কি হতো ভাবতে সাহস হয় না। বিনু আর পিড়াপিড়ি করল না, শুধু বলল, সিগারেটগুলো লুকিয়ে রেখো, কেউ যেন দেখে না ফেলে। তোমাকে আর বলতে হবে না, এমন জায়গায় রেখেছি কারোর সাধ্য নেই খুঁজে পায়। আমি এখন তাহলে যাই? না গিয়ে এখন কি করব? আমার সঙ্গে ক্যারাম খেলবে। ক্যারাম? হ্যাঁ, নতুন বন্ধু পেয়ে আজকাল তো তুমি বাড়িই থাকো না, এখন আমার সঙ্গে খেলতেই হবে। জলে ডোবার পর এই এক নতুন অস্ত্র পেয়ে গেছে ঝিনুক। না, এই মেয়েটার হাত থেকে কোনোদিন বিনুর মুক্তি নেই। বিষণ্ণ মুখে ক্যারাম খেলতে বসে গেল বিনু। ঝিনুকের কাছে ধরা পড়বার পর অশোকদের একটু এড়িয়ে চলতে লাগলো বিনু। আজকাল টিফিনের সময় তাদের ফাঁকি দিয়ে স্কুলের পিছন দিকের সোনাল ঝোপে গিয়ে একা একা বসে থাকে। ছুটি হলেই চোখ কান বুজে বাড়ির দিকে ছোটে। কিন্তু কদিন আর,
একদিন ছুটির পর চারদিক দেখে ছুটতে যাবে, তার আগেই অশোকরা ধরে ফেলল। শ্যামল বলল, কি ভাই, আজকাল যে আমাদের সঙ্গে মিশতেই চাও না? না মানে পরীক্ষা এসে গেল তাই। হঠাৎ গুড বয় হয়ে গেলে যে? পরীক্ষা বুঝি আমাদের নেই? না মানে বারবার মানে কি করছো? এসো। কোথায়? বারে, তুমি দেখছি এই কদিনে সব ভুলে গেছো। ছুটির পর আমরা যেখানে যাই সেখানেই যাব। স্টিমার ঘাটে, টমিদের ব্যারাকে, ঝাউবনে। তীব্র আকর্ষণ বোধ করছিল বিনু, আবার ভয়ও লাগছিল। শেষ পর্যন্ত ভয়ের দিকটাই ভারী হয়ে দাঁড়ালো। বিনু বলল, না তোমরাই যাও ভাই, আমার বাড়িতে একটু কাজ আছে। কোনো কাজ নেই। জোর করে বিনুকে টানতে টানতে অশোকরা ঝাউবনে নিয়ে গেল। গাছের আড়ালে বসে অশোক পকেট থেকে সিগারেট বার করল। দেখেই বিনু হাত নেড়ে ভয় ভয় বলল, আমি ভাই কিন্তু সিগারেট খাবো না। কেন? ঝিনুকের কাছে যে ধরা পড়ে গেছে বিনু তা আর জানালো না, শুধু বলল, এমনি। একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে আঙুলের ডগায় বিনুর থুতনিটা নাড়তে লাগলো অশোক। ঠাট্টার গলায় বলল, সিগারেট খাবে না তো কি খাবে ডুডু, খচি খোকা। বলতে বলতে একটা সিগারেট বিনুর ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে ফস করে দেশলাই ধরালো। কয়েকদিনের জন্য ঝিনুক বিনুকে ফিরিয়েছিল ঠিকই, কিন্তু অশোকদের টান এত প্রবল, নিষিদ্ধ দেশের আকর্ষণ এত তীব্র যে আবার সে ভেসে যেতে লাগলো। অশোকদের সঙ্গে আবার ঘুরতে শুরু করেছে বিনু, আবার লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। যুদ্ধ লাগবার পর পূর্ব বাংলার হৃদয়ের গভীরে লুকোনো এই মায়াবী রাজদিয়াকে ঘিরে যে উদ্ভ্রান্ত ঘূর্ণি ঘুরে চলেছে, তা যেন হাজার হাতে তাকে টানতে লাগলো। বিনুকে ফেরাতে পারে তেমন শক্তি ঝিনুকের ক্ষুদ্র দুর্বল বাহুতে নেই। অশোকদের পাল্লায় পড়ে সিগারেট টানে বটে, তবে আগের চাইতে অনেক বেশি সাবধান হয়ে গেছে বিনু। বাড়ি ফেরার সময় ভালো করে পেয়ারা পাতা চিবিয়ে নেয় যাতে মুখে গন্ধ না থাকে। পকেট টকেটগুলো অনেকবার করে উল্টে পাল্টে দেখে নেয়। মোটামুটি এইরকমই চলছিল। হঠাৎ একদিন অঘটন ঘটে গেল। সেদিন আর ঝাউবনে বসে সিগারেট খাচ্ছিল না বিনুরা। সাহস দেখাবার জন্য বড় রাস্তা দিয়ে তিন বন্ধু বুক ফুলিয়ে হাঁটছিল। তাদের ঠোঁটের একধারে সিগারেট ঝুলছে। ভাবখানা এই, কাউকে পরোয়া করি না। ধোঁয়া ছাড়তে ছাড়তে যখন তারা আদালত পাড়ার কাছে এসেছে, সেই সময় বিনু টের পেল একটা কর্কশ শক্ত হাত তার কানে সাঁড়াশির মতন চেপে বসেছে। চমকে পিছনে ফিরতেই বিনু দেখতে পেল মজিদ মিয়া। মুখ থেকে সব রক্ত যেন নিমেষে নেমে গেল। ঠোঁট থেকে সিগারেট খসে পড়ল। ভয়ে চোখের তারা স্থির, হাত পা একেবারে জমে গেছে। মজিদ মিয়াকে অশোক চেনে না। একটি অপরিচিত মুসলমানকে বিনুর কান ধরতে দেখে প্রথমটা সে হকচকিয়ে গেছিল। তারপরে রুখে উঠল, কি হলো, আপনি ওর কান ধরছেন যে? বেশ করেছি। আপনি কি ওর গার্জেন নাকি? গার্জেন গুর্জেন ওই সকলে ইংরেজি বুঝি না। ওর কানটা যদি সিরায়ও ফেলাই কেউ কিছু কইব না আমারে। কানটা তো প্রথমে সিরুমি, এরপর ভাই বা দেখুম আর কি করণ দরকার। বলে বিনুর কানে প্রচণ্ড এক মোচড় দিল মজিদ মিয়া। অশোক এবার ধমকের গলায় বলল, ভালো চান তো শিগগির ওর কান ছেড়ে দিন। শ্যামরা, তোর কথায় নেই? হ্যাঁ আমার কথায়। মোষের র্যাক পরে নাই, গলায় টিফি দিলে মায়ের দুধ উঠাইব, ওই বয়সে সিগারেট খাও, আবার চোখ লাল করো। আরে শ্যামরা, তোরে দেখাই আমি। বিনুর কানটা ডান হাতে ধরা ছিল, বাঁ হাত দিয়ে ঠাস করে অশোকের গালে একটা চড় কষিয়ে দিল মজিদ মিয়া। সঙ্গে সঙ্গে রাস্তায় ঘুরে পড়ল অশোক। মজিদ মিয়া একা ছিল না, তার সঙ্গে অন্য একটা লোকও ছিল। অশোক পড়ে যেতেই মজিদ মিয়া সঙ্গীকে বলল, এই ধর তো শ্যামরা রে, কত বড় বান্দর হইছে একবার দেহি। মজিদ মিয়ার মুখ থেকে কথা খসবার আগেই লোকটা বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে অশোককে ধরে ফেলল। আর ব্যাপার সুবিধার নয় বুঝে শ্যামল এই সময় ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। পেছন থেকে মজিদ মিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তোমারে আমি চিনি বাসি, তৈলক্য সেনের নাতি তুমি। লৌড়াইয়া পালাইবা কই, যাইতে আসি তোমাগো বাড়িত। এদিকে অশোককে টানতে টানতে সেই লোকটা সামনে এনে দাঁড় করিয়েছে। মজিদ মিয়া তার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে জিজ্ঞেস করল,
এই শ্যামরা, কাগোবাড়ির পোলা তুমি? হ্যাঁ? অশোকের অবস্থা অবর্ণনীয়। এত যে তুখর সে, এত চৌখস, চোখে মুখে যার কথার কই ফোটে, একটু আগেও যে রুখে উঠছিল, এখন তার ঠোঁট কাঁপছে, চোখ জলে ভরে গেছে। মজিদ মিয়া ধমকে উঠল, কি হইল কি? হ্যাঁ, মুখ দিয়া দেখি রাও বাইর হয় না। আর কখনো করব না, আর কখনো করব না। কানতে আরম্ভ করলা দেখি, তজন গজন গেল কই? এই কান্দনে আমি ভুলুম না। আগে কও, কোন বাড়ির পোলা? না কইলে কিলাম ল্যাটা আছে। রুদ্র বাড়ির। তোমার বাপের নাম কি? অনন্ত কুমার রুদ্র। হঠাৎ ভীষণ রেগে গেল মজিদ মিয়া। আরামজাদা, বাপেরে সম্মান দিতে জানো না? নামের আগে সিঁড়িযুক্ত বাবু বসাইতে মানে লাগে? মুখ নামিয়ে চুপ করে রইল অশোক। মজিদ মিয়া এবার তার সঙ্গীকে বলল, কাশমা, তুই এই শ্যামডারে রুদ্র বাড়ি লইয়া যা, আমি হেমকর্তার বাড়ির থনে আইতে আসি। কাশমা অর্থাৎ কাশেম অশোককে নিয়ে চলে গেল। আর মজিদ মিয়া বড় রাস্তার ওপর দিয়ে বিনুর কান ধরে তাদের বাড়ি নিয়ে গেল। তার এমন ভয়ানক চেহারা আর কখনো দেখেনি বিনু। হেমনাথ, অবনীমোহন, স্নেহলতা, সুরমা সবাই বাড়িতে ছিলেন। মজিদ মিয়া আর বিনুকে এইভাবে আসতে দেখে তারা উদ্বিগ্ন মুখে বেরিয়ে এলেন। হেমনাথ শুধুলেন, মজিদ, কি হয়েছে রে? মজিদ মিয়া সংক্ষেপে সব ঘটনা বলে গেলেন। শুনতে শুনতে অবনীমোহন, সুরমা এবং স্নেহলতার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। অবনীমোহন মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়লেন। স্নেহলতা আর সুরমা কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে তাদের স্বর বেরোল না। সুধা সুনীতি ফিসফিস করে নিজেদের ভিতর কী বলা বলি করতে লাগল। আর স্তব্ধ মূর্তির মতন একধারে দাঁড়িয়ে রইল ঝিনুক। হেমনাথ এক দৃষ্টে পলকহীন তাকিয়েছিলেন। কথাটা যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। অনেকক্ষণ পর আস্তে করে বললেন, বলিস কি রে মজিদ? হেমকর্তা, এই রাতটা বিহিত করেন, কিন্তু অহনো সময় আছে, পোলা চৌখের সামনে নষ্ট হইয়া যাইব, এ আমি সইতে পারুম না। তা বিহিতের জন্য আমার কাছে ধরে এনেছিস কেন? নিজে শাসন করতে পারোনি? তুমি ওর কেউ হও না? অবনীমোহন এই প্রথম কথা বললেন। হ্যাঁ, আপনি যা ভালো বুঝেন করুন। আমি তো ভাবতেই পারি না ছেলেটা এত বড় উল্লুক হয়ে উঠেছে। আমারই শাসন করা উচিত আসিল। আমি পরের লাখান কাম করছি, এইবার আপন মাইন্সের লাখান কাম করি। বলে উঠোনের একধারে একটা খুঁটির সঙ্গে বিনুকে কষে বাঁধল। তারপর কোত্থেকে একটা কাঠের লম্বা মতন টুকরো জোগাড় করে এনে সমানে মারতে লাগল। এক একটা ঘা পড়ছে আর চামড়া ফেটে ফেটে রক্ত ছুটছে। বিনু আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, আমাকে ছাড়ো, আমি আর কখনো এমন কাজ করব না। বিনুকে দেখে ঝিনুকও কান্না জুড়ে দিল। ফোঁপাতে ফোঁপাতে বলল, বিনু দাদাকে মেরে ফেললো গো, বিনু দাদাকে মেরে ফেললো। স্নেহলতাও ঝিনুকের সঙ্গে সুর ধরলেন, মজিদ, এবার ওকে ছেড়ে দে রে, ওকে আর মারিস না। অবনীমোহন বললেন, ওকে মারুন, মেরে শেষ করে দিন, এরকম ছেলের আমার দরকার নেই। সুরমাও তাই বলল। হেমনাথ উঠে গিয়ে স্নেহলতার ঝিনুককে রান্নাঘরে দিয়ে এলেন। একসময় মেরে টেরে মজিদ মিয়া চলে গেল। মারের চোটে কত জায়গায় যে কেটে গেছে, হাত পায়ের আর কিচ্ছু নেই। ফুলে ডুমো ডুমো হয়ে উঠেছে, রক্ত জমাট বেঁধে জায়গায় জায়গায় কালশিটে পড়ে গেছে। ব্যথার তারসে সন্ধেবেলায় জ্বর এসে গেল বিনুর, ধুম জ্বর। জ্বর আসার খানিকক্ষণ পর হাড়ি ভর্তি রসগোল্লা, মোহনবাসী, কলার ছড়া আর একটা নতুন ফুটবল নিয়ে এলো মজিদ মিয়া। বাড়িতে পা দিয়েই বিনুর খোঁজ করল। হেমনাথ বললেন, ওর জ্বর এসেছে। জ্বর? বিনু কই? পুবের ঘরে শুয়ে আছে। পাগলের মতন ছুটে পুবের ঘরে ঢুকল মজিদ মিয়া। তারপর বিনুর মাথার কাছে ফুটবল, মিষ্টির হাঁড়ি টাড়ি রেখে তার সারা গায়ে হাত বুলোতে বুলোতে কাঁদতে লাগল। হয় রে, কি পাষাণ পড়ান আমার, দুধে শিশুরে মাইরা ফেলাইলাম, কি পাষাণ রে আমি হইছি। কিছুক্ষণ হাত বুলোবার পর মজিদ মিয়া চলে গেল। ঘণ্টাখানেক পর লাড়মোড়কে নিয়ে আবার এসে হাজির হলো
বলল, দেখেন লালমোহন সাহেব, পোলাই নিয়ে আমার আর বাঁচবো। অবনীমোহন হেমনাথ যত বোঝান জ্বর হয়েছে, সেরে যাবে। কিন্তু মজিদ মিয়া শোনে না, তার কান্না বাড়তেই লাগলো। ওই রে, কি পাষাণ পরাণ আমার। সারা রাত বিনুর শিওরে জেগে বসে থাকলো মজিদ মিয়া। এরই ভেতর একদিন ঢাকা ইউনিভার্সিটির MA পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল। যা আশা করা গিয়েছিল তাই হলো। হিরণ ফার্স্ট ক্লাস পেয়েছে। কলেজের চাকরি ঠিক হয়েই ছিল। রেজাল্ট বেরোবার পর রাজদিয়া এসে প্রফেসরি নিল হিরণ। আজকের পর্ব এখানে শেষ করছি। পর্বটি শেষ করার আগে আপনাদেরকে জানাই যে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংলাপ আমি এখানে বদল ঘটিয়েছি। লেখক এখানে আমেরিকানদের কিছু কিছু সংলাপ এমন লিখেছেন যেটা ইউটিউব পলিসির বাইরে পড়ে। তো সেই সব অশ্রাব্য গালিগালাজ বা অশ্লীল গালিগালাজ যেগুলো ছিল সেগুলো আমি এখানে পাঠ করতে পারিনি। আপনারা যদি সেই সংলাপগুলো জানতে চান তাহলে আমি তার একটা স্ক্রিনশট তুলে আমার কমিউনিটিতে পোস্ট করব। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা সেটা জানতে চান কি না। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সেটাও। আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।